আপনি যদি আফ্রিকা মহাদেশের ম্যাপের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানে মরক্কোর সাথে ইউরোপীয় দেশ স্পেনের মাত্র 12 বর্গ কিলোমিটারের একটি অঞ্চল রয়েছে। অর্থাৎ ভৌগোলিকভাবে এটার অবস্থান আফ্রিকাতে হলেও এর ভেতরে সবাই ইউরোপীয় এবং এখানে স্প্যানিশ নিয়মকানুনই চলে। আর এখানেই গত 24শে জুন মরক্কো থেকে একটি বিশাল সংখ্যক অভিবাসীর দল জোরপূর্বক ঢোকার চেষ্টা করলে প্রায় 23 জন মারা যায়। আবারও বলছি, এই জায়গাটার নাম কিন্তু মেলিল্লা। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো বা এই জায়গাটার গল্প শুনেছেন গুরু জনি হ্যারিস আর ভক্সের এই ভিডিওটা থেকে, কিন্তু আজকের ভিডিও কিন্তু শুধু এই জায়গাটাকে কেন্দ্র করে না। এখানে যে অবৈধভাবে ইমিগ্রেশনগুলো হচ্ছে বা সারা বিশ্বেই যে এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে মানব পাচার হচ্ছে সেগুলো কোন রুট ব্যবহার করে করা হচ্ছে আর বাংলাদেশেই বা এটার অবস্থা কীরকম সেইটা নিয়েই আজকের এই ভিডিও। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতেই চলুন সারা বিশ্বব্যাপী এই মানব পাচার জিনিসটা কতটা বড় সেইটা দেখি। তো এই মানব পাচার বা যেটাকে মডার্ন ডে স্লেভারিও বলা হচ্ছে তার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে 2016 সালে পৃথিবীর প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি মানুষ এটার ভুক্তভোগী ছিল, যার মাঝে 25 মিলিয়নের মতো মানুষই ফোর্স লেবার বা জোরপূর্বক শ্রম দিতে বাধ্য হয়েছে। তার মানে বিশ্বের প্রতি 1000 মানুষের মাঝে 5 জন মানুষই কিন্তু এই মানব পাচারের শিকার। এখন এই মানুষগুলোকে কিভাবে পাচার করা হচ্ছে বা কোন রুট ব্যবহার করে তাদের পাচার করা হচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ইউনাইটেড নেশনসের হিসাব অনুযায়ী 2010 থেকে 2012 মাঝে সারা পৃথিবীতে প্রায় 510টি আলাদা রুটে মানব পাচার করা হয়েছে, কিন্তু এগুলোর মাঝে বেশ কিছু ফেমাস রুট আছে যেগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়। তার মাঝে ভিডিও শুরুতেই যে আফ্রিকা মহাদেশের কথা বললাম তার অভ্যন্তরীণ কিছু রুটের কথাই বলি। মরক্কোর ঘটনাতে দেখেছেন যে ইউরোপে ঢোকার জন্যই আফ্রিকার বিভিন্ন অবৈধ অভিবাসীরা এই চেষ্টাটা করে থাকে। আপনারা জানেন আফ্রিকার এই অংশটায় সাহারা মরুভূমির অবস্থান, আর সেখানের আবহাওয়া অনেক বেশি প্রতিকূল হওয়ার কারণে এই সাহারা অঞ্চলের বর্ডারগুলোতে সিকিউরিটি তুলনামূলক কম থাকে। এটার কারণে দেখা যায় এই পথ দিয়েই সব থেকে বেশি আফ্রিকানরা ভ্রমণ করে, আর এ কারণে এই মরুভূমি পাড়ি দিতেই অনেক মানুষ তাদের জীবন হারায়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IOM এর মতে 2014 থেকে 2022 পর্যন্ত এই সাহারা মরুভূমি রুটে প্রায় 5400 জন মানুষ মারা গিয়েছে। তো এই আফ্রিকানরা যখন মরুভূমি পাড়ি দিয়ে উপরের দিকে চলে আসে তখন সেখান থেকেই শুরু হয় আমার লিস্টের দ্বিতীয় পথ, ভূমধ্যসাগর বা মেডিটেরেনিয়ান সি রুট। বলা হয়ে থাকে এটা পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত আর সব থেকে বেশি বিপজ্জনক রুট। ম্যাপের দিকে খেয়াল করলেই দেখছেন এর অন্য পাশেই কিন্তু ইউরোপ। কাজেই যেসব আফ্রিকানদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার ইচ্ছা বা যারা মানব পাচারকারীদের হাতে পড়ে এদিকে যেতে চাইছেন তাদের এটা পাড়ি দিতেই হবে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এটা অবৈধ, তাই এই বিশাল সাগর পাড়ি দিতে তারা সাধারণ সময়ের মতো বড় বড় জাহাজ ব্যবহার করতে পারে না, তাদের যেতে হয় একদম ছোট ছোট ডিঙি নৌকাতে করে। আর ঠিক এই কারণেই এই দ্বিতীয় রুটে 2014 থেকে 2022 সাল পর্যন্ত 19,500 জন মানুষ মারা গিয়েছে, যেটা কিন্তু আগে বলা রুটের তুলনায় অনেক বেশি। এরপরেই আসে পুরো অন্য মহাদেশে চলা একটি রুট, মেক্সিকো USA, যেটা নিয়ে আপনারা এক্স প্রেসিডেন্ট ট্রাম্পের লাফালাফির কারণে হয়তো জানেনই। বুঝতেই পারছেন বেশিরভাগ সময় মেক্সিকো থেকে মানুষেরা যুক্তরাষ্ট্রের সচ্ছল জীবনে আসার জন্যই এই অবৈধ পথ অবলম্বন করে। আর শুধুমাত্র কিন্তু মেক্সিকানরা না, সম্পূর্ণ লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা থেকে আসা মানুষেরাও এই USA অবৈধভাবে ঢোকার জন্য এই পথই ব্যবহার করে। আর ভালো কথা, এখানে নিজের ভিডিওরও একটু হালকা প্রমোশন করে নেই। এই লাতিন আমেরিকা আর দক্ষিণ আমেরিকার কনফিউশন নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটি আলাদা ভিডিও আছে, যেটা আপনারা চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো যেখানে ছিলাম আর কি, এই মেক্সিকো US এর বর্ডারেও কিন্তু রয়েছে সাহারা মরুভূমির মতো অন্য একটি মরুভূমি, যার নাম সোনোরান ডেজার্ট। আর এটা ছাড়াও আছে সীমানা ধরে বয়ে যাওয়া নদী রিও গ্রান্ডে। 2014 সাল থেকে এই পর্যন্ত এই নদী পাড়ি দিতেই প্রায় ডুবে মারা গিয়েছেন 3000-এর মতো মানুষ। আর নদী ছাড়াও এই রুটে মানুষদের বাকি পথ পাড়ি দিতে হয় লরি বা ট্রাকের পেছনে করে। সেখানে গাদাগাদি করে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া কিংবা বিভিন্ন সময় ঘটা দুর্ঘটনা থেকে এই পথেও কিন্তু মারা যাওয়া মানুষের সংখ্যা একেবারেই কম না। এর পরের রুটের জন্য চলুন এশিয়ার দিকে নজর দিই। এটা হলো ইরান আর তুরস্কের বর্ডার এলাকা। আফগানিস্তানের ক্ষমতা তালেবানরা দখলের পর থেকেই এই পথ প্রচুর আফগান শরণার্থীরা ব্যবহার করেছে তুরস্ক কিংবা ইউরোপে চলে যাওয়ার জন্য। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের মতে প্রায় 20 লাখের কাছাকাছি মানুষ গত আগস্ট থেকে এই পথ ব্যবহার করেছে। এবার শেষ পথ বর্ণনা করতে চলে যেতে হবে আমাদের বাংলাদেশে। আপনারা জানেন বঙ্গোপসাগরের এলাকা থেকে বিশাল সংখ্যক মানুষ কিন্তু আশেপাশের দেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই পাচার করা হয়ে থাকে। এমনকি অনেকেই এই পথে বঙ্গোপসাগর এবং এরপর আন্দামান সাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশ হয়ে ইউরোপ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। আর IOM এর হিসাব অনুযায়ী 2014 থেকে 22 পর্যন্ত এই পথে প্রায় 8000 মানুষের মৃত্যু হয়েছে।
যদিও এর মাঝে বড় একটা অংশ কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে যেতে চেষ্টা করা রোহিঙ্গা শরণার্থীরাও আছে। তো এবার একেবারে বিশ্বব্যাপী চিন্তা বাদ দিয়ে যদি শুধুমাত্র আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাহলে কিন্তু এই সংখ্যাটা একেবারেই কম না। আমার ছোটবেলা থেকে অনেকের ছোটবেলায় কেটেছে আসলে এসব ছেলে ধরার গল্প বা মানব পাচারকারীদের গল্প শুনে। আমি মোটামুটি শিওর আপনাদের মাঝে অনেকেই হয়তো এই জিনিসটা আরো ভালোভাবে খেয়াল করেছেন। এখন কথা হলো এই জিনিসগুলো কেন হচ্ছে। মানে আমরা যদি মানব পাচারের এই শব্দটা শুনি তাহলে মনে হবে যে কাউকে হয়তো বা জোর করে ধরে বেঁধে অন্য দেশে পাচার করে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ঘটনাটা এটা না। মূলত বেশিরভাগ মানুষই কিন্তু নিজের ইচ্ছাই বেশি পাচার হয়। মানে এটা বলছি না যে কেউ একেবারে জেনে বুঝে পাচার হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তাকে হয়তো বা কোনোভাবে ম্যানুপুলেট করে বা বিদেশে ভালো কোনো কাজের প্রতিশ্রুতি দিয়ে তারপরে এভাবে অন্য দেশে পাচার করে দেওয়া হচ্ছে। আর অন্য দেশে যাওয়ার পর সেই মানুষটা হয়তো বা টের পাচ্ছে যে তাকে আসলে পাচার করা হয়েছে সেটা। এর পেছনের কারণ নিয়ে 2011 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি রিপোর্ট পাবলিশ করা হয়। সেখানে অনেকগুলো কারণের মাঝে পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর নামক একটি কারণের সাথে পরিচয় করানো হয়েছে, যেটা আমার বেশ ইন্টারেস্টিংও লেগেছে। সেখানে বলা হয় যেসব কারণে মানুষেরা নিজ থেকেই এভাবে বিদেশে পাচার হওয়ার পথ বেছে নেয় এগুলোকে মোট দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পুশ আর একটি হলো পুল। পুশ হিসেবে বলা যায় দরিদ্রতার কথা। এটার কারণে অনেকেই মনে করেন যে বিদেশে কোনো উন্নত দেশে গেলে হয়তোবা তার জীবন একেবারেই বদলে যাবে। এখানে দরিদ্রতার পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্স, জেন্ডার ডিসক্রিমিনেশন বা সামাজিক বিভিন্ন কারণও থাকতে পারে। মূলত দেখেন এখানে যে কোনো মানুষের বর্তমান অবস্থা তাকে অবৈধ পথ অবলম্বন করে বিদেশে চলে যাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে এটাকে বলা হচ্ছে পুশ ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টরটা ঠিক এর উল্টো। যেমন ধরেন মানব পাচারকারী বা দালাল তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বা একদম জীবন বদলিয়ে যাবে এই ধরনের স্বপ্ন দেখাচ্ছে। এখানে দেখেন একটা মানব পাচারকারী দল কিন্তু যে কোনো একটা মানুষকে বিদেশে যাওয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে পুল ফ্যাক্টর। তো এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখন কথা হলো এই পুশ ফ্যাক্টরগুলো কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই রয়েছে, কিন্তু যখন এই পুশ ফ্যাক্টরগুলোর সাথে একটা এক্সট্রা পুল ফ্যাক্টর যোগ হয় তখনই একটা মানুষ বিদেশে যে কোনো অবৈধ পথ অবলম্বন করে যাওয়ার জন্য বাধ্য হয়। এখন যারা এই পুল ফ্যাক্টরগুলো ঘটায় বা যাদেরকে সহজ ভাষায় আমরা মানব পাচারকারী বলছি, তারা কোন মানুষগুলোকে টার্গেট করে? একটু আগে যে রিপোর্টের কথা বললাম সেখানেও কিন্তু এটা নিয়ে বেশ কিছু ক্যাটাগরি উঠে এসেছে। যেমন ধরেন প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় বিধবা বা ডিভোর্সি কিংবা সামাজিকভাবে যারা পিছিয়ে আছে এই ধরনের মানুষদেরকে বেশি টার্গেট করে। আর শিশুদের ক্ষেত্রে দেখা যায় অনাথ কিংবা ব্রোকেন ফ্যামিলি থেকে আসা শিশুদের কিংবা যারা হয়তো বা টর্চারের শিকার তাদেরই বেশি টার্গেট করা হচ্ছে। মানে সহজ কথায় যেসব মানুষের জীবনে আগে থেকেই হয়তো বা সাধারণ মানুষদের তুলনায় পুশ ফ্যাক্টরটা একটু বেশি তাদেরই মূলত এই টার্গেটটা করা হয়। এখন কথা হলো আমি যেহেতু সারা বিশ্বব্যাপী মানব পাচারের রুটগুলোর কথা বললাম, সেই রিপোর্টে বাংলাদেশে চলাও কিছু মানব পাচারকারীদের রুটের কথা বলা হয়েছে। খুব অবাক করা বিষয় হলো এইসব রুটগুলো অনেক বেশি পরিচিত সবার জন্য। BIPSS এর রিপোর্টে প্রথম রুট হিসেবে বলা হয়েছে ঢাকা থেকে বরিশালে লঞ্চে করে যাওয়া এবং সেখান থেকে যশোর কিংবা সাতক্ষীরার বর্ডারে যাওয়া। দ্বিতীয় রুটের শেষ বিন্দুও কিন্তু এখানেই, কিন্তু সেটা জলপথ না হয়ে আরিচা হয়ে সড়ক পথ। আর এটা ছাড়াও তৃতীয় রুট হলো ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ, চতুর্থ ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা, আর শেষ ব্যবহৃত রুট হলো ঢাকা থেকে দিনাজপুর আর লালমনিরহাট। আর এগুলো ছাড়াও এর আগে বলা বঙ্গোপসাগরের রুটের কথা তো জানেনই। একটা জিনিস খেয়াল রাখবেন, এই রিপোর্টটা কিন্তু 2011 সালে পাবলিশ করা হয়েছিল, কাজেই এখনের সাথে যদি চিন্তা করেন তাহলে মানব পাচারকারীদের বর্তমান দৃশ্য বা এইসব রুটের অ্যাকুরেসি কিন্তু মোটেও মিলবে না। তবুও যদি আমি বর্তমান সময়ের কোনো একেবারে এক্স্যাক্ট এই ব্যাপারে ডাটা বা এই ধরনের কিছু পাই তাহলে আমি সেটা পিন কমেন্টে দিয়ে দিব। আর এছাড়াও আপনারা কিছু পেলেও কমেন্টে করতে পারেন। এইটা ছাড়াও এই রিপোর্টটার লিঙ্ক অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সাথে এই ভিডিওর জন্য ব্যবহার করা বাকি আর্টিকেলগুলোর লিঙ্কও থাকবে। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই। ও আর ভালো কথা, লাস্ট ভিডিওটাতে বলেছিলাম অ্যাসাসিনসদের নিয়ে করা ভিডিওটাতে যদি 5000 বেশি লাইক আসে তাহলে এর পরে ভিডিওটা দিব। তো এত তাড়াতাড়ি আসলে 5000 লাইক হয়ে যাবে এটা মোটেও আমি এক্সপেক্ট করি নাই, সাধারণত হয় না, কারণ আপনারা দেন না। তো সেই ভিডিওটা আসবে আগামী 1-2 সপ্তাহের মধ্যে, সো একটু ওয়েট করেন।